সফটওয়্যার বৌমা অনামিকা এরোপ্লেনে মডার্ন ড্রেস পরে বসেছিল। তার পাশের সিটে মণি আর পেছন সিটে রাজ আর কাব্যা বসেছিল। টিম মেম্বার্স, এবার আমরা বিদেশ যাত্রা করতে যাচ্ছি। আনন্দ করতে ম্যাডাম? প্রজেক্টের জন্য ম্যাডাম। প্রজেক্ট ওয়ার্ক আর আনন্দ দুটোর জন্যই যাচ্ছি, তাই তো না ম্যাডাম? কাব্যা একদম ঠিক বলেছে। প্লেনে পাশের সিটে মনির সাথে বসে কথা বলতে লাগে আর মাথা চুলকোতে লাগে, আর এভাবে প্লেনে বসে সে যাত্রা করতে লাগে। ঠিক তার পরের দিনে কাচের মতন চকচক করা একটা বিল্ডিং এর একদম 10th ফ্লোরে মাদার ইন ল অ্যান্ড ডটার ইন ল সফটওয়্যার সলিউশনস ছিল। ম্যানেজিং ডাইরেক্টরের ক্যাবিনে বসে শারদা নিজের ল্যাপটপে কিছু কাজ করছিল। ঠিক তার সামনে শারদা স্বামী প্রসাদ আর ছেলে রমেশ হাত জড়ো করে দাঁড়িয়েছিল। গম্ভীরতার সাথে শারদাকে দেখছিল আর কিছু কানাফুসি করছিল। কেন বাবা, মা এরকম সিরিয়াসলি কি করছে? চুপচাপ দাঁড়িয়ে থাকো। কি হয়েছে বাবা? তুমি আর আমি মিলে যে প্রজেক্টটা করেছিলাম সব কোডিং ভুল হয়েছে। ক্লায়েন্ট ফোন করে অনেক কথা শুনিয়েছে আর মুখের ওপরে প্রজেক্ট খারিজ করে দিয়েছে। সে এভাবে বলছিলই ঠিক সে সময় শারদা যে কাজ করছিল রেগে মেগে তাদের দিকে তাকায়। তা দেখা মাত্রই রমেশ আর প্রসাদ নিজেদের মাথা হেড করে নেয়। ঠিক সেই সময়ে বিদেশে বিমান ল্যান্ড করে। অনামিকা নিজের পুরো টিমের সাথে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। আবার অনামিকা যখন মাথা চুলকায় কিছু উকুন এসে তার কাঁধে পড়ে। তা দেখে মনি তার থেকে দূরে সরে যায়। অনু, মাথায় উকুন, দেখ একবার। সে বলছিলই ততক্ষণে অনামিকার মাথার সব উকুন তার শরীরে ছড়িয়ে যায়। তা দেখা মাত্রই রাজ আর কাব্যাও দূরে সরে যায়। উকুনগুলোকে দেখা মাত্রই অনামিকা পাগলের মতন মাথা চুলকোতে শুরু করে দেয়। সরি অনু, আমি রিজাইন দিচ্ছি। আমার স্যালারিও চাই না। ফেরত যাওয়ার টিকিট আমি নিজেই বুক করিয়ে নেব। এই মহিলার সাথে আর 1 মিনিট আমি থাকতে পারবো না। এমনটা বলে সেখান থেকে সে চলে যায়। অনামিকা একদম অসামঞ্জস্যতে পড়ে যায়। এই উকুন কোথা থেকে এলো কাব্যা? আমার তো মনে হচ্ছে এমন কারো কাছ থেকে ছড়িয়েছে যে আমাদের সাথে ফ্লাইটে ছিল আর তোমার সাথে এসে সেটে গেছে। কিন্তু তুমি ছড়িও না, এমনকি আমিও আর এই প্রজেক্ট করতে পারবো না। কাব্যাও এমনটা বলে সেখান থেকে চলে যায়। অনামিকার মাথার চুলকানি এবার আগের থেকেও বেশি বেড়ে যায়। রাজের তার প্রতি খুব দয়া হয়। অনামিকা, আগে একটা স্কার্ফ নিয়ে মাথাটা বেঁধে নাও, যাতে এসব না দেখা যায়। তারপর কিছু উত্তর না দিয়ে একটা স্কার্ফ নিয়ে খুব ভালো করে অনামিকা নিজের মাথাটা বেঁধে নেয়। তারপর কাউকে কিছু না জানিয়ে সে সেখান থেকে ফিরে চলে আসে। পরের দিন শারদার সামনে প্রসাদ আর রমেশ বসেছিল। বলো, তোমরা কি নেবে? যদি তুমি দাও তো স্যালারি দাও। শুধু স্যালারি চাই না স্পেশাল ইনক্রিমেন্টও চাই? আপনি দিলে আমরা দুটোই নিয়ে নেবো ম্যাডাম। কত ইনক্রিমেন্ট তোমরা চাও? তা শুনে প্রসাদ আর রমেশ দুজনেই বলাবলি করে। সপ্তাহে 2 দিন, শনিবার আর রবিবার। প্রত্যেক দিনে 2000 হলে মাসে 8টা দিন, 10,000 টাকা ম্যাডাম। ব্যস্ত? হ্যাঁ ম্যাডাম। তারপর সে নিজের ফোনটা তুলে অ্যাকাউন্ট্যান্ট মুরলীকে ফোন করে তাকে ক্যাবিনে আসতে বলে। মুহূর্তের মধ্যেই মুরলীও শারদার কাছে এসে হাজির হয়ে যায়। এবার থেকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে এদের অ্যাকাউন্ট থেকে কেটে আমার অ্যাকাউন্টে দিয়ে দেবে। শারদার এভাবে বলাতে প্রসাদ আর রমেশ শারদাকে খুব রেগে মেগে দেখতে লাগে। এভাবে কেন দেখছো? তোমাদের দুজনকে পিঙ্ক স্লিপ দিয়ে দেবো নাকি? না ম্যাডাম, এবার থেকে মন দিয়ে কাজ করব। এমনটা বলে ছেলে রমেশ বাবা প্রসাদকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ফরেন থেকে ফিরে এসে বৌমা অনামিকা নিজের ঘর থেকে বেরোচ্ছিলই না। সে ঘরবন্দি হয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজের মাথার দিকে তাকিয়েছিল। চারিদিকে শুধু উকুনই উকুন। তা দেখে অনামিকা কাঁদতে লাগে। প্রজেক্ট নিয়ে গেলাম, দেখো উকুন নিয়ে বাড়ি ফিরে এলাম। সে এরকমটা ভাবছিলই ঠিক সেই সময় শাশুড়ি মা শারদা দরজা খুলে ভেতরে ঢোকেন। বৌমার মাথা ভর্তি উকুন দেখে শাশুড়ি তো একদম অবাক হয়ে যায়। অনামিকা শাশুড়ি মাকে দেখা মাত্রই খুব আদর করে তাকে গলা জড়িয়ে ধরতে আসে। ব্যাস, তারপর শারদার মাথাতেও সে উকুন ছড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গ শারদার মাথাও চুলকুতে শুরু করে। আয়নায় গিয়ে দেখে তার মাথাতে উকুন ছড়িয়ে পড়েছে। এবার সে ভীষণ রেগে যায়। হ্যাঁ গো বৌমা, তুমি বিদেশে গেছিলে প্রজেক্টে কাজ করতে, সেখানে গিয়ে প্রজেক্টে কাজ না করে এই উকুন নিয়ে ফিরলে। এবার এর থেকে কি করে ছাড়া পাবো? এতে আমার কোনো দোষ নেই যে মা।
তাহলে কার দোষ বৌমা? এবার তো আমরা দুজনেই ভুগছি। হ্যাঁ, যে জন্য আমি তোমার কাছে এসেছিলাম, কালকে নতুন প্রজেক্ট ম্যানেজার আসবে, সেখানে তোমাকে গিয়ে নিজের টিমের হয়ে সব এক্সপ্লেন করে বলতে হবে। হে ভগবান মা, আমার দ্বারাই হবে না, মাথা চুলকুতে চুলকুতে বলে। তারপর সারদাও মাথা চুলকোয় আর রেগে বলে, এরকমটা বলো না বৌমা, এরকম না হলে কোম্পানির লস হয়ে যাবে, তখন আবার কোম্পানি বন্ধ করতে হবে। একবার ভালো করে ভেবে চিন্তে নিও। তারপর মাথা চুলকুতে চুলকুতে সারদা সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকাল সকাল শাশুড়ি আর বৌমা মাথায় মুখে স্কার্ফ বেঁধে তারা দুজনে অফিস পৌঁছয়। সেখানে নতুন প্রজেক্ট ম্যানেজার শালিনী নিজের টিমের সঙ্গে অফিস রুমে এসে বসেছিল। সারদা আর অনামিকা তার কাছে আসে। অনামিকা মিটিং শুরু করে। সব লাইট অফ হয়ে যায়। প্রজেক্টরের লাইট গিয়ে সোজা বোর্ডে পড়ে। তারপর অনামিকা এক্সপ্লেন করা শুরু করে। হঠাৎ করে সে হেঁচে ফেলে, এত জোরে হাঁচে যে স্কার্ফটাই খুলে যায়। অনামিকা এই কথাটাই ভুলে যায় যে তার মাথায় উকুন আছে। সে স্কার্ফটা তুলে টেবিলের উপরে রেখে দেয়। তা দেখে সারদা খুব চিন্তায় পড়ে যায়। ইশারা করে অনামিকাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই আর বুঝতে পারে না। ততক্ষণে স্কার্ফের সব উকুনগুলো শালিনীর সব টিম মেম্বারের মাথায় গিয়ে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে প্রজেক্টরের লাইট অফ হয়ে এমনি লাইট অন হয়ে যায়। সকলে অনামিকার মাথায় উকুন দেখে খুব অবাক হয়ে যায়। ততক্ষণে সেখানে উপস্থিত সকলের মাথা চুলকুনো শুরু হয়ে যায়। পুরো ব্যাপারটা অনামিকা বুঝতে পেরে যায়। এই প্রজেক্টটা তো শুধু গোবিন্দ গোবিন্দ, এই বলে সারদা নিজের মাথা ঠুকতে লাগে। এই হলো আমাদের গুণবতী সফটওয়্যার বৌমা। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব। নমস্কার। ফ্যাশনের নামে দুনিয়া যতই পাল্টে যাক না কেন, কিন্তু সারদা সেই পুরনো কালের ফ্যাশনই ভালোবাসত আর তেমনই জীবন কাটাচ্ছিল। তখন প্রায় সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে সারদা হলে এসে দেখে স্বামী প্রসাদ সেখানে বসে খবরের কাগজ পড়ছেন। সে চারিদিকে ঘুরে তাকায়। ঘরে ধূপবাতি জ্বলার গন্ধও আসছে না, আর দেখে তুলসী গাছের নিচে কোনো প্রদীপও জ্বলছে না। তখন সারদা বুঝতে পারে যে তার গ্রামের বৌমা অনামিকা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। প্রসাদের কাছে এসে সে বলে, হ্যাঁ গো, বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি, কোনো সারা শব্দ পাচ্ছি না যে। ক্লান্ত ছিল বোধহয়, তাই ঘুমোচ্ছে হয়তো। আজকে জল খাবার আর রান্নাটা তুমি করে দাও, বাকি কাজগুলো বৌমা উঠে করে নেবে। গ্রাম থেকে বৌমা এই জন্য এনেছিলাম নাকি যে আমি রান্না করব আর ও খাবে? ও রান্না করবে আর আমি খাবো। সে ঠিক বলেছ, কিন্তু সেও তো নতুন বৌমা, সে এই ঘরের পরিস্থিতি বা নিয়ম কানুন তো জানে না। কেন সে জানে না? যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে হ্যাঁ বলেছিল। শীতিতে সিঁদুর দেওয়ার আগেও জিজ্ঞাসা করেছিলাম, তখনও রাজি ছিল। ঘরে পা দেওয়ার আগে বলেছিলাম, তখনও হ্যাঁ শাশুড়ি মা বলেছিল। সারদা যখন এভাবে বলছিল প্রসাদের খুব বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার ছিল না, তাই সে চুপচাপ সারদার সব কথা শোনে। শেষে দুধের গ্লাস নিয়ে যখন তাকে ঘরে পাঠাচ্ছিলাম তখনও জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছিল, শাশুড়ি মা যা বলবেন আমি তাই করব। এমনটা সারদা বলছিলই কি? দেখো সারদা, তোমাদের মধ্যে যদি এরকম কোনো কথা আছে তোমরাই দেখে নাও। আপাতত একটা কফি এনে মুখে মারো তো। আচ্ছা বেশ, গরম গরম কফি এনে এখনই তোমার মুখে মারছি। বললাম বলে সত্যি এনে মুখে মারবে নাকি? বিয়ে হয়ে এই ঘরে আসার পরে আমার শাশুড়ি আমায় বলেছিলেন তার মৃত্যুর আগে যে নিজের স্বামীর কথাকে কখনো উল্লঙ্ঘন করবে না। তাই আমি তোমার সব কথা শুনি। তোমার কোনো কথা কখনো কেটেছি? হ্যাঁ, তা তুমি করো। কে তোমায় বারণ করেছে? তাই তো, গরম কফি এনে তোমার মুখের ওপরে আমি ছুঁড়ে মারবো, ততক্ষণ তুমি এখান থেকে সরবে না কিন্তু। কথাটা শুনে প্রসাদ খুব ঘাবড়ে যায়। মুখে ছুঁড়ে দিও না সারদা, গরম গরম কফি এনে হাতে দিও, কেমন? আচ্ছা বেশ। সারদা এমনটা বলে সেখান থেকে যাচ্ছিলই, ততক্ষণে বৌমা অনামিকা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে হলে আসে। এসে দেখে শ্বশুর শাশুড়ি সেখানে দাঁড়িয়ে কথা বলাবলি করছে। বাবা, আপনার গরম গরম চা চাই না কফি চাই? কফি নিয়ে এসো বৌমা, কফি খাওয়ারই আমার অভ্যেস। এক্ষুনি 2 মিনিটের মধ্যে কফি নিয়ে আসছি বাবা। এটা শুনে সারদা খুব অবাক হয়ে যায়। 2 মিনিটের মধ্যে কফি বানিয়ে নিয়ে আসবে?
এটা কি করে সম্ভব বৌমা? এটা সম্ভব মা। 2 মিনিটের মধ্যে কফি বানিয়ে আনলে আমি তোমাকে 1000 টাকা দেবো, আর কখনো জিজ্ঞাসা করব না। আরে বাহ, আমি তো খুব ভালো সময় ঘুম থেকে উঠেছি, উঠতে না উঠতেই 1000 টাকা পেয়ে গেলাম। ও মা, 1000 টাকা তাহলে বের করে রাখুন। এমনটা বলে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায়। সারদার ভীষণ রাগ হয়। তারপর সে বলে, দাঁড়াও বৌমা, তুমি এভাবে নোংরা অবস্থায় রান্নাঘরে কি করে যেতে পারো? নোংরা কোথায় দেখলেন মা? ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, তবে এখানে এসেছি। এমনটা বলে অনামিকা রান্নাঘরে চলে যায়। সেখানে 2 কাপ গরম গরম কফি বানিয়ে সে নিয়ে আসে। সারদা দেখে তো খুব অবাক। প্রসাদ সারদাকে দেখেই বুঝতে পেরে যায়। আমাদের বৌমা গ্রামের হতে পারে, কিন্তু সে খুবই বুদ্ধিমতী। সে রান্নাঘরে কফি মেশিন রেখেছে, বোতাম দাবালেই গরম গরম কফি বেরিয়ে আসে। এমনটা বলাতে সারদা আর বিন্দু মাত্র সেখানে না দাঁড়িয়ে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে দেখে একটা কফি মেশিন রাখা আছে। এটা কোনো এমন তেমন গ্রামের বৌমা নয়, এটা স্মার্ট বৌমা। এমনটা সে ভাবছিলই, ততক্ষণে একটা ট্রাক এসে তাদের বাড়ির সামনে থামে। শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সারদা হলের দিকে যায়। অনামিকা ট্রাক ড্রাইভারের কাছে একটা কাগজ নিয়ে পড়ছিল। বাবু, খুব সাবধানে জিনিসগুলো নিচে ফেলো, একটাও যেন নষ্ট না হয়। যদি নষ্ট হয় তবে কিন্তু সব জিনিস ফিরিয়ে নিয়ে যেতে হবে। এমনটা বলে 2জন কর্মচারী সব বড় বড় জিনিসপত্র নিচে নামিয়ে সেগুলোকে হলে রেখে দেয়। এসব কাণ্ড কারখানা সারদা কিছুই বুঝতে পারছিল না। সে শুধু অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু প্রসাদ পুরো ব্যাপারটা বুঝে যায়। ঘরের সব প্রয়োজনীয় জিনিসপত্র বৌমা কিনেছে। এটা ভেবে তিনি খুব আনন্দিত হন, কিন্তু তখনও সারদা কিছুই বুঝে উঠতে পারে না। মা, আমার 1000 টাকা দেন। সে আমি তোমায় দিয়ে দেব, কিন্তু এতগুলো বাক্স কেন এনেছো? চিন্তা করবেন না মা, আমি সব বোঝাচ্ছি। এই ঘরে পা রাখার পরে আমি বুঝে গেছিলাম আপনি কোন যুগের মানুষ। যেমন ব্যবহারটা আপনার শাশুড়ি আপনার সাথে করতো, তেমন ব্যবহারই আপনি আমার সাথে এই যুগে করতে চান। তখনই বুঝে গেছিলাম যখন দেখলাম ঘরের মধ্যে মিক্সি নেই আর বাইরে একটা শিলনোড়া রাখা আছে। এসব শুনে শাশুড়ি মা সারদা খুবই হতবাক। বৌমা অনামিকা যে কি বলছে সে শুধু তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুনেই যায়। বাথরুমে গিয়ে দেখি ঝর্ণা নেই, ওই একটা পুরনো আদিকালের বালতি আর মগ রাখা আছে। তাই আমি একটা সার বাথ অর্ডার করলাম, আর জানি যে আমাকে জামা কাপড় কেচে নিচুড়ে শুকোতে হবে, তাই একটা ওয়াশিং মেশিনও আমি বুক করে নিলাম। এমনটা বলে সে ওয়াশিং মেশিন দেখায়। প্রসাদ তার কথা শুনে মনে মনে খুব হাসে। এই নতুন যুগে আপনি বৌমা মানে কি আমার সাথে আপনি চান যে আমি ঝাঁটা তুলে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, আর এইসব করার পেছনে আমার পিঠ কোমর যেন সব ভেঙে যাক। তাই আমি একটা ভ্যাকিউম ক্লিনার অর্ডার করেছি, এবার একটাও ধুলো দেখতে পাবেন না। এমনটা বলে সে ভ্যাকিউম ক্লিনারটা দেখায়। সারদা শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর মনে মনে সে ভাবে, এই স্মার্ট গ্রামের বৌমা, এটা মানা ছাড়া আমার কাছে আর উপায়ও নেই। এমনটা সে ভাবছিলই কি, হ্যাঁ গো মা, ইডলির ব্যাটার, দোসার ব্যাটার বানাবার জন্য আমি একটা গ্রাইন্ডারও অর্ডার করেছি। ব্রেকফাস্টের জন্য চাটনি বানাতে হলে এই মিক্সিতেই হয়ে যাবে, দেখুন না। এভাবে সে প্রত্যেকটা জিনিস এক এক করে দেখায়। সারদা কিছুই বুঝতে পারে না, তাই সে কিছু না বলে চলে যায়। প্রসাদ তা দেখে খুব হাসে। শেষ পর্যন্ত সারদা এমন বৌমা আনলো যে তাকেই শিক্ষা দিয়ে দিল। এমনটা বলে সে খুব খুশি হয়। আজ এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।